বন্ধুরা, আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাসির এবং মজাদার গল্প নয়নচাঁদ। পাঠে আমি রূপা। শুনতে থাকুন। গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদ বাবুর ঘুম ভেঙে গেল। এমনিতেই নয়নচাঁদের ঘুম খুব পাতলা। টাকা থাকলেই দুশ্চিন্তা, আবার দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা। অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দ্য হয়, অগ্নিমান্দ্য থেকে ঘটে উদারাময়। সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ নেই। সারা বছর কবরেজি, পাঁচন, হোমিওপ্যাথি, গুলি আর অ্যালোপ্যাথির নানাবিধ খুঁটে ওষুধ খেয়েই বেঁচে আছেন কোনো মতেই। ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারিদিকে চেয়ে দেখলেন। রাত্রিবেলা এমনিতেই নানা রকমের শব্দ হয়। ইঁদুর দৌড়ায়, আরশোলা খড়খড় করে, কাঠের জোর পটপট করে ছাড়ে, হাওয়ায় কাগজ ওড়ে, আরও কত কি। তাই নয়নচাঁদ তেমন ভয় পেলেন না। তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানালায়। জানালার শিকে যেন টুং করে কেউ একটা ঢিল মেরেছে। বিছানার মাথার দিকে জানালা, জানালার পাশেই একটা টেবিল, তাতে ঢাকা দেওয়া জলের গ্লাস। নয়নচাঁদ টর্চ জেলে জলের গ্লাসটার দিকে হাত বাড়িয়ে থমকে গেলেন। টেবিলের ওপর একটা কাগজের মোড়ক পড়ে আছে। নয়নচাঁদ উঠে বড় বাতি জেলে মোড়কটা খুললেন। যা ভেবেছেন তাই। ঢিল জড়িয়ে কে একখানা চিঠি পাঠিয়েছে তাকে। সাদা মাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা, নয়নচাঁদ, আমাকে মনে আছে? সামান্য দেনার দায়ে আমার ভিটেই ঘুঘু চড়িয়েছিলিস। আমার বউ আর বাচ্চারা ভিখিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে। অনেক সহ্য করেছি, আর না। আগামী অমাবস্যায় তোমার ঘাড় মটকাবো। ততদিনে ভালো মন্দ খেয়ে নাও, ফুর্তি করো, গাও, নাচো, হাসো। বেশি দিন তো আর নয়। ইতি তোমার যম জনার্দন। নয়নচাঁদ ঠক ঠক করে কাঁপতে লাগলেন। তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল। চাকর বাকর, বউ, ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন, গলা দিয়ে স্বর বেরোলো না। জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদের। নিরীহ গোছের মানুষ, তবে বেশ খরচের খাতা ছিল। প্রায় হ্যান্ড নোট লিখে নয়নচাঁদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করত। কখনো টাকা শোধ দিতে পারেনি। নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়ি ঘর সব দখল করে নেয়। জনার্দন সেই দুঃখে বৈরাগী হয়ে কোথায় চলে যায়। মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমড়া গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায়। তার বউ, ছেলে পিলেদের কি হয়েছে তা অবশ্য নয়নচাঁদ জানেন না। এই ঘটনার পর বছর ৩-৪ কেটে গেছে। নয়নচাঁদের ভূতের ভয় আছে। তাছাড়া অপঘাতে তিনি খুব ভয় পান। খানিকক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন। রাতে আর কেউ ঘুমাতে পারল না। সেই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা হতে লাগল। পরের দিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হলো। বরদাচরণ পাড়ারই লোক। বরদাচরণ লোকটা একটু অদ্ভুত। স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসেন না। তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে।
এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না, এমনকি খিড়কি দরজা দিয়েও না। তিনি হয় পাঁচিল টপকাবেন, নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামবেন, এমনকি জানালা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে। নয়নচাঁদের বাড়িতে বরদাচরণ ঢুকলেন টারজানের কায়দায়। বাড়ির কাছেই একটা মস্ত বড় বটগাছ আছে। সেই বটের ঝুড়ি ধরে কষে খানিকটা ঝুল খেয়ে বরদা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন। সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে। এখান থেকে নয়নচাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেইন পাইপ ধরে তিনতলার জানালায় উঁকি দিয়ে হাসি মুখে বললেন, এই যে নয়নবাবু, কি হয়েছে বলুন তো। জানালায় আচমকা বরদাচরণকে দেখে নয়নচাঁদ ভিড়মি খেয়ে প্রথমটায় গোঁ করতে লাগলেন। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেয়া হলো। বরদাচরণ ততক্ষণ ধৈর্যের সঙ্গে জানালার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন। অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ, তখন বরদা খুব গম্ভীর মুখে বললেন, তাহলে এই জানালাটাই, এটা দিয়েই ঢিলে বাঁধা চিঠিটা ছোঁড়া হয়েছিল তো? হ্যাঁ বাবা বরদা। জানালাটা খুব নিবিষ্টভাবে পরীক্ষা করে বরদা বললেন, অনেক দিন জানালাটা রং করেননি দেখছি। না, খামোকা পয়সা খরচ করে কি হবে? জানালা রং করালেও আলো হাওয়া আসবে, না করালেও আসবে। ঝুটমুট খরচে যাব কেন? তার মানে আপনি খুব কৃপণ লোক, তাই না? কৃপণ নই বাবা, লোকে বাড়িয়ে বলে, তবে হিসেবই বলতে পারো। কাল রাতে আপনি কি খেয়েছিলেন? কেন বাবা বরদা, রোজ যা খাই তাই খেয়েছি, 2খানা রুটি আর কুমড়োর ছেঁচকি। তাচরণ গম্ভীর হয়ে বললেন, আপনি খুবই কৃপণ, ভীষণ কৃপণ। নয়নচাঁদ বলল, না বাবা, কৃপণ নই, হিসেবই বলতে পারো। বরদাচরণ বলল, আমার ফিজ কত জানেন? 500 টাকা, আর খরচপাতি যা লাগে। নয়নচাঁদ ফের ভিড়মি খেয়ে এবার জ্ঞান ফিরতে তার বেশ সময় লাগলো। বরদা বিরক্ত হয়ে বললেন, কৃপণ বা হিসেবি বললে আপনাকে কিছুই বলা হয় না। আপনি যাচ্ছে তাই রকমের কৃপণ। বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনিই। নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন, পাড়ার লোক হয়ে তুমি 500 টাকা চাইতে পারলে? তোমার ধর্মে সইল? আপনার প্রাণের দাম কি তার চেয়েও বেশি নয়? কিছু কম হবে বাবা, হিসেব করে দেখেছি, আমার প্রাণের দাম 250 টাকার বেশি নয়। তবে আমি চললুম, ভিজিট বাবদ 20টা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। নয়নচাঁদ আঁতকে উঠে বললেন, যেও না বাবা বরদা, ওই 500 টাকাই দেবক্ষণ। বরদাচরণ এইবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে উঠলেন। হাত বাড়িয়ে বললেন, চিঠিটা দেখি। চিঠিটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন। কালিটা পরীক্ষা করলেন, কাগজটাও পরীক্ষা করলেন, আতস কাঁচ দিয়ে অক্ষরগুলো দেখলেন ভালো করে। তারপর নয়নচাঁদের দিকে চেয়ে বললেন, এটা কি জনার্দনেরই হাতের লেখা? ঠিক বুঝতে পারছি না। জনার্দন কয়েকটা হ্যান্ডনোট আমাকে লিখে দিয়েছিলেন, সেই লেখার সঙ্গে খানিকটা মিল আছে। বরদা বললেন, মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না। তার মানে কি বাবা, এখানে গামছার কথা ওঠে কেন?
গামছাই আসল। জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে লটকে ছিল তো। মনে হচ্ছে গামছাটা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচে যায়। এ চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা। আপনি বরং কটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন, আমোদ আহ্লাদও করে নিন প্রাণ ভরে। আর অর্থ কি বাবা, কি বলছো সব? আমি জীবনে কখনো ফুর্তি করিনি তা জানো? জানি বলেই বলছি। টাকার পাহাড়ের ওপর শকুনের মতো বসে থাকা কি ভালো? অমাবস্যার তো আর দেরি নেই। নয়নচাঁদ বাক্যহারা হয়ে চেয়ে রইলেন। তারপর বললেন, জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুত আছে। লাশটা শনাক্ত করেছিল তার আত্মীয়রাই। তবে তো আরও বিপদের কথা। এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে আমাদের তো কিছু করার নেই। নয়নচাঁদ এবার ভ্যাঁ করে কেঁদে বললেন, প্রাণটা বাঁচাও বাবা বরদা, যা বলো তাই করি। বরদা এবার একটু ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, ঠিক আছে, দেখছি। এই বলে বরদাচরণ বেরিয়ে গেলেন। ফিরে এলেন 3 দিন পর। মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ধুলো, চোখ লাল। বললেন, পেয়েছি। নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন, পেরেছো বেটাকে ধরতে? যাক, বাঁচা গেল। বরদা মাথা নেড়ে বললেন, তাকে ধরা অত সহজ নয়, তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ পেয়েছি। এই শহরেরই একটা নোংরা বস্তিতে থাকে, ভিক্ষে সিক্ষে করে। পরের বাড়িতে ঝি চাকর খেটে কোনো রকমে বেঁচে আছেন। তা কিন্তু সে খবরে আমাদের কাজ কি? বরদা কটমট করে চেয়ে থেকে বললেন, চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভূতরার কেন আপনার ওপর রাগ। আর বউ ছেলে মেয়ের ভিখারি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না। তা বটে, যদি বাঁচতে চান তো আগে তাদের ব্যবস্থা করুন। কি ব্যবস্থা বাবা বরদা? তাদের বাড়িঘর ফিরিয়ে দিন, আর যা সব ক্রোধ কিনেছিলেন তাও। ওরে বাবা, তার চেয়ে মরাও ভালো। আপনি চ্যাম্পিয়ন কিসে বাবা বরদা? কিপটিমিতে। আচ্ছা, আসি, আমার কিছু করার নেই কিন্তু। নয়নচাঁদ তখন বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, অত চটো কেন? জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু হবে? মনে হয় হবে। তারপর আমি তো আছি। সব শুনে নয়নচাঁদ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তাহলে তাই হবে বাবা। অমাবস্যার আর দেরি নেই, মাঝখানে মোটে 7টা দিন। নয়নচাঁদ জনার্দনের বাড়ি ঘর জমি জমা ঘটি বাটি সোনা দানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন। জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল। এইবার বরদা নয়নচাঁদকে বললেন, আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন, সঙ্গে ছানার ডালনা আর পায়েস। বলো কি? যা বলছি তাই করতে হবে। আপনার প্রেশার খুব লো, টক টক খেলে মরে যাবেন। তাই হবে বাবা বরদা, যা বলবে করব, শুধু প্রাণটা দেখো। নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন, বেশ লাগে। কোনোদিন খাননি। ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল। আর পায়েস খেতে খেতে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার। পৃথিবী জায়গাটা বেশ ভালোই। সকালবেলাতেই বরদা জানালা দিয়ে উঁকি মারলেন। এই যে নয়নচাঁদ বাবু, কেমন লাগছে? নয়নচাঁদ তখন বলল, গায়ে বেশ বল পাচ্ছি বাবা,
পেটটাও ভুটভাট করছে না তেমন। বরদা বলল, আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম। আরও 10টা পরিবার আপনার জন্য পথে বসেছে। তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা হাতে রাখতে পারবো না। নয়নচাঁদ বলল, বলো কি বাবা বরদা, এরপর যে আমিই পথে বসবো? বরদা বলল, প্রাণটা তো আগে। কি আর করেন, নয়নচাঁদ বাকি 10টা পরিবারে যা কিছু দেনার দায়ে দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন। মনটা একটু দমে গেল বটে, কিন্তু ঘুমটা হলো রাত্রি। অমাবস্যা এসে পড়ল প্রায়। আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে। সন্ধ্যাবেলা বরদা এসে বললেন, কেমন লাগছে নয়নচাঁদ বাবু? ভয় পাচ্ছেন না তো? নয়নচাঁদ বললেন, ভয়ে শুকিয়ে যাচ্ছি বাবা। বরদা বললেন, ভয় পাবেন না, আজ রাতে আরও 2খানা পরোটা বেশি খাবেন। কাল সকালে যত ভিখারি আসবে কাউকে ফেরাবেন না, মনে থাকবে? নয়নচাঁদ হাঁপ ছাড়া গলায় বললেন, তাই হবে বাবা, তাই হবে। সব বিলিয়ে দিয়ে লেংটি পরে হিমালয়ে চলে যাব, যদি তাতে তোমার সাধ মেটে। পরদিন সকালে উঠে নয়নচাঁদের চক্ষু চড়ক গাছ। ভিক্ষে দেয়া হয় না বলে এ বাড়িতে কখনো ভিখারি আসে না, কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখারি জুটেছে। তাই দেখে নয়নচাঁদ মূর্ছা গেলেন। মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন। সিন্ধুক খুলে টাকা বের করে চাকরকে দিলেন ভিখারিকে দেওয়ার জন্য। ভিখারিরা যখন বিদায় নিল তখন নয়নচাঁদের 1000খানেক টাকা খসে গেছে। নয়নচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ। 1000 টাকা যে অনেক টাকা। দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়নচাঁদ। টাকার শোক তো কম নয়। নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রা এসে গিয়েছিল। যখন তন্দ্রা ভাঙল তখন চারিদিকে অমাবস্যার অন্ধকার। ঘরে কেউ আলো দিয়ে যায়নি। আতঙ্কে অস্থির হয়ে নয়নচাঁদ চেঁচালেন, ওরে কে আছিস? কেউ জবাব দিল না। ঘাটটা কেমন সুরসুর করছিল নয়নচাঁদের, বুকটা ছমছম। চারিদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে। ফিসফিস কথাও শুনতে পাচ্ছেন। নয়নচাঁদ সভয়ে কাঠ হয়ে জানালাটার দিকে চেয়ে রইলেন। হঠাৎ সেই অন্ধকার জানালাটায় একটা ছায়ামূর্তি উঠে এলো। নয়নচাঁদ আর সহ্য করতে পারলেন না। হঠাৎ তেড়ে উঠে জানালার কাছে গিয়ে বললেন, কেন রে ভূতের পো, আর কোন পাপটা আছে আমার শুনি? আর কোন কর্মফল বাকি আছে? থোড়াই পরোয়া করি তোর? একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ। জানালার বাইরে থেকেই বরদাচরণ বললেন, ঠিকই বলেছেন নয়নবাবু, আপনার আর পাপটাপ নেই, ঘাড়ও কেউ মটকাবে না। অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে, তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ? এইবার থেকে যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান। সকালে ভিখারি বিদায়ে, দুপুরে ভরপেট খাওয়া, বিকালে দান ধ্যান সৎ চিন্তা, রাতে পরোটা, মনে থাকবে? নয়নচাঁদ একটা শ্বাস ছেড়ে বললেন, থাকবে বাবা, থাকবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। ধন্যবাদ।